পড়ছিলাম অতিপ্ত চাহনা, কলমে তুরঙ্গনা, পর্ব সংখ্যা 25। প্রায় সন্ধ্যা নাগাদ ঋতিকা আর আসিফ বাড়ি ফিরে এসেছে। ঋতিকার শরীরটা সারাদিন খারাপ থাকলে এখন অবশ্য বেশ ভালোই লাগছে। শেষমেশ কসমেটিকের দোকানে দুজন বেশ হাসাহাসিও করেছে। সবশেষে বৃষ্টি কমে এলে আসিফ তাকে 2 প্লেট ফুচকাও খাইয়েছে। দুজনকে খুশি মনে বাড়ি ফিরতে দেখে আমিনা নিজেও অনেক খুশি হলো। যাক, আজ রাতেই সে আসল কথাটা দুজনকে জানিয়ে দেবে। আর যেহেতু ত্রিতিকা এখানে থাকার জন্য একটাই ঘর আছে, সেক্ষেত্রে আসিফ একটু পরে এখান থেকে চলে যাবে। আর আমিনা চাইছে তার আগেই দুজনের সাথে বিশেষ বিষয়টা সম্পর্কে সব কথা বলে ফেলবে। এদিকে ত্রিতিকা বাড়ি ফিরেই সবার আগে ফোনটা বের করলো। তার বাজে একটা স্বভাব আছে, এখানে আসার আগে তার নিজস্ব কোনো ফোন ছিল না, আর এখন ফোন থেকেও যেন কোনো লাভ নেই। কেননা সে নিজের সাথে সর্বদা ফোন রাখলেও তা বেশিরভাগ সময় সাইলেন্ট মোডে থাকে। আর আজ সারাটা দিন একে তো ঘুমিয়ে কাটিয়েছে, আবার ফোনটাও রেখেছিল সাইলেন্ট মোডে। যথারীতি আধির শতবার ফোন করলেও সে কিছুই জানতো না। এছাড়া বাজারেও ঠিক একই ঘটনা ঘটেছে। শেষমেশ হুট করে তার মনে হয়েছিল হয়তো তার ফোন বাজছে, কিন্তু ফোন বের করলেও পাশে থাকা আসিফের বাধায় তাকে ফোনটা পুনরায় নিজের ব্যাগে রাখতে হয়েছে। আসিফ আর সে তখন কসমেটিকের দোকানে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করছিল, এবং তা আসিফের বিশেষ একজনের জন্য। কৃতিকা আজ আসিফের একটা গোপন কথা জেনেছে। আসিফ তাকে তার প্রিয়তমার সম্পর্কে কৃতিকাকে জানিয়েছে। এটা শুনে কৃতিকা তো শুরুতে বিশ্বাসই করতে পারছিল না। তার আসিফ ভাইয়ের মতো মানুষ কিনা রিলেশন করে। যদিও আসিফ তাকে মেয়েটার নাম পরিচয় সম্পর্কে কিংবা কোনো ছবি দেখায়নি, কিন্তু কৃতিকা এই বিষয়টা জেনে খুব খুশি হয়েছে। তার আসিফ ভাই সত্যি একটা ভালো মানুষ, এবং আসিফের সেই প্রিয়তমার জন্যই মূলত তারা দুজন কসমেটিকের দোকানে অনেকটা সময় কাটিয়েছে। আসিফের তো মেয়ের পছন্দের বিষয়ে তেমন ধারণা নেই, তাই সুযোগ বুঝে সে তৃতিকাকে নিজের সাথে নিয়ে গিয়ে কাজে লাগিয়েছে। এছাড়া সে তৃতিকাকেও জোর করে টুকটাক নানা রকমের জিনিসপাতি কিনে দিয়েছে। তৃতিকা এসব ভাবনা বাদ দিয়ে এবার কল লিস্টটা চেক করলো। নিমিষেই তার কপালে হাত পড়লো। আধির কম করে হলেও সারাদিনে 250 এর উপরে কল করেছে। তৃতিকায় বিস্ময়ে মনে মনে আওড়ায়, হে খোদা, এই লোক এমন কেন? তবে তৃতিকা এক মুহূর্ত দেরি না করে দ্রুত আধিরকে ফোন করে, কিন্তু দুর্ভাগ্যবশত কল রিং হলেও আধির কলটা রিসিভ করে না। তৃতিকা বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েই পুনরায় কল করে, কিন্তু এবারেও সেই একই ঘটনা। নিমিষেই তৃতিকার কপাল কুঁচকে যায়। মনের মধ্যে হাজারটা দুশ্চিন্তা এসে ভিড় জমায়। আধির এতবার কল করেছে, আবার এখন কল ধরছেও না। তার আবার কিছু হয়ে যায়নি তো? কৃতিকা এবার যেন কিছুটা অস্থির হয়ে ওঠে। সে আধিরকে একের পর এক ফোন করেও কোনো লাভ হয় না। এদিকে আমিনা হঠাৎ কৃতিকাকে ফোন নিয়ে ব্যস্ত হতে দেখে বলে, কৃতিকা, তোর যখন বাজারে ছিলি তখন তোর অফিসের এক স্যার আসছিল, বলল তোর সাথে কি দরকারি কথা আছে। আমিনার কথা শুনে কৃতিকার কপাল কুঁচকে যায়। সে আমিনার দিকে এগিয়ে গিয়ে বলল, কি এসেছিল বড় মা? মেলা সুন্দর করি, লম্বা চওড়া একটা মানুষ, শার্ট প্যান্ট পরা, নামটা জানি কি বলল, আদির আয়ান চৌধুরী, এমনই কিছু মনে হয়। আমিনার কথা কৃতিকার কাছে স্পষ্ট। আদির তার মানে বিকেলে এখানে এসেছিল। তাহলে এখন কেন ফোন তুলছে না? তোমাকে কিছু বলেছে সে? কি বলবো, খালি বলল তোর সাথে অফিসের ব্যাপারে কাজ আছে। আধিরের বিষয়টা নিয়ে কৃতিকা এখনো ভেবে চলেছে, লোকটা ফোন কেন তুলছে না? সে ফোন তুলতে পারেনি বলেই কি রাগ করে এমনটা করছে? কৃতিকা এসব ভাবনা চিন্তা নিয়ে খেতে বসেছে। শুধু সে একা নয়, তার সাথে আমিনা ও আসিফ রয়েছে। খাওয়া শেষ হলেই আসিফ চলে যাবে। এর মধ্যে আচমকা আমিনা তার বহুদিনের স্বপ্ন তথা তাদের দুজনের বিয়ে সম্পর্কে আজ প্রথম আলোচনা আরম্ভ করে। খাবার খেতে খেতেই সে ইতস্তত ভঙ্গিতে বলে ওঠে, তোদের দুজনরে আমার একটা কথা বলার আছে। আমিনার কথা দুজনেই মনোযোগ দিয়ে শোনে। একত্রে বলে ওঠে, বলো মা, বলো বড় মা। সম্মতি পেয়ে আমিনা নিজের খাওয়ায় বিরতি টেনে বলতে লাগলো, আমি জানি না আজকে হঠাৎ আমার মুখে এসব কথা শুনে তোরা কি মনে করবি, কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন তোদের দুজনের বিয়ে দেওয়া। কৃতিকাকে আমি মেয়ের মতো পালছি, আমার কোনো মেয়ে নেই দেখে আমি ওরে মেয়ের মতোই ভালোবাসি, কিন্তু মাইয়া মানুষের তো বয়স হলে বিয়া দিতে হইব। কিন্তু আমি চাই না কৃতিকা আমার থেকে দূরে চলে যাক। অন্যের ঘরে পাঠানোর চেয়ে আমি ওরে আসিফের সাথে বিয়ে দিয়ে নিজের ঘরেই রাখতে চাই। আমিনা এহেন কথা শুনে কৃতিকা ও আসিফ দুজনেই স্তব্ধ। তারা বিস্ময় চাহনিতে আমিনাকে দেখতে, মাথায় যেন কাজ করছে না। আমিনা এসব কি বলছে? এরই মধ্যে কৃতিকা আমিনার উদ্দেশ্যে বিস্ময়ের সাথে বলে ওঠে, বড় মা, তুমি এসব কি বলছো? কেন রে, তোর কি আসিফকে? আমিনার কথায় বাধা দিয়ে আসিফ খানিকটা জোর গলায় বলল, মা, তুমি পাগল হয়ে গিয়েছো? কি সব বলছো এগুলো?
কৃতিকা আমার বোন হয়, তোমার হুঁশ আছে? আমিনা ছেলের এমন রূপে কিছুটা ঘাবড়ে যায়। সে তো ভেবেছিল সব স্বাভাবিকভাবে মিটে যাবে। বোন হয় তাতে কি, নিজের বোন তো না। আসিফ তার মায়ের দিকে পুনরায় বিস্মিত চাহনিতে তাকায়। মাথা ঘুরছে তার এসব শুনে। সে ভারী শ্বাস ফেলে আওড়ায়, মা, আমি জানি না তুমি কী সব স্বপ্ন দেখছো, তবে একটা কথা স্পষ্ট করে জেনে রাখো, এসব কোনোদিনও সম্ভব না। আমিনা এবার আরও বেশি ঘাবড়ে যায়। ছেলে তার এমন আচরণ করছে কেন? কি হয়েছে বাপ? কোনো সমস্যা? তুই তোর মায়ের কথা শুনবি না? আমিনার এমন নমনীয়তা আসিফ দীর্ঘশ্বাস ফেলে। নিজেকে স্বাভাবিক রেখে জোর গলায় বলে, এই কারণেই সম্ভব না কারণ আমি একজনকে ভালোবাসি, আর বিয়ে করতে হলে শুধুমাত্র তাকেই করব। আর আমি তৃতিকাকে শুধুমাত্র নিজের বোন মনে করি। তাই তুমি যা চাইছো তা কখনোই সম্ভব না। নিমিষেই চারপাশের আবহ বদলে যায়। আসিফ কিনা অন্য কাউকে ভালোবাসে, তার পেটে ধরা ছেলে, অথচ সে কিছুই জানতো না। এ যেন অবিশ্বাস্য ব্যাপার। নিমিষেই দুজনের মাঝে নানান তর্ক বিতর্ক শুরু হয়। ছেলে আর মায়ের মাঝে এ যেন এক বিশাল সংঘর্ষ চলছে, অথচ তৃতিকার পাশে স্তব্ধ হয়ে বসে আছে, শুধু নীরব দর্শকের ন্যায় ভূমিকা পালন করছে। এভাবে এক কথায় দুই কথায় দুজনের মাঝে তুমুল কথা কাটাকাটি হয়। নিজের ছেলের হঠাৎ এমন উগ্র রূপ দেখে আমিনা সম্পূর্ণ হতভম্ব। শত বুঝিও কোনো লাভ হয় না। উল্টো ঘটনা তখনই পুরোপুরি পাল্টে যায় যখন আমিনাকে আসিফ বলে সে যাকে ভালোবাসে সে শহরের মেয়ে হলেও দেখতে অনেক সুন্দরী, একই সাথে মোটামুটি বেশ বড় লোকের মেয়ে। ব্যাস, আসিফের এরূপ কথার ধরনে আমিনা যেন নিমেষেই গলে যায়। কৃতিকাকে নিয়ে তার আফসোস থাকলেও সে নিজেকে মানিয়ে নেবার চেষ্টা করে। রাত বেশি হতে না দিয়ে আসিফ নিজের মাকে কোনো মতে বুঝিয়ে বাড়ি থেকে চলে যেতেই বাদবাকি কৃতিকা বেশ ভালো মতো আমিনাকে বোঝাতে লাগলো। আমিনা শুরুতে কিছুটা কান্নাকাটি করলেও সে বুঝমানে। তবে সবশেষে কৃতিকা শান্ত হতে পারে না। একসাথে এত সব নতুন বিস্ময়, সে এখন দিশেহারা। কখন কি হয়ে যাচ্ছে কিচ্ছু মাথায় আসছে না। তবে কৃতিকার ধ্যান জ্ঞান সবটাই এখন আধিরকে নিয়ে ভাবছে। পরদিন ভার্সিটি শেষ হতে না হতেই কৃতিকা এক প্রকার ছুটে আসে অফিসে। শুরুতেই চলে যায় আধিরের ক্যাবিনের সামনে, কিন্তু আজকে হঠাৎ ব্যতিক্রমী ঘটনা ঘটে। কৃতিকাকে ভেতরে প্রবেশে বাধা দিয়ে একজন গার্ড বলে ওঠে, স্যারের পারমিশন ছাড়া কেউ ভেতরে যেতে পারবে না। আচমকা এই গার্ড কোথাও হতে উদয় হলো, কৃতিকা বুঝতে পারল না। তার ওপর এটা কেমন নিয়ম? এসব তো আগে কখনো ছিল না। কৃতিকা কপাল কুঁচকে বলল, আপনার স্যারকে গিয়ে বলুন আমি আসছি। আপনি কে? লোকটি এমন সহসা কথাবার্তায় কৃতিকা ভারী শ্বাস ফেলে বলে, আমি কৃতিকা তালুকদার, আপনার স্যারের বিয়ে। কৃতিকার এহেন কথায় লোকটি কিছুটা ভাবনা চিন্তা করল। পরক্ষণে কৃতিকার উদ্দেশ্য বলে, ঠিক আছে, আপনি ভেতরে যেতে পারেন। কৃতিকা ভারী শ্বাস ফেলে দরজা ঠেলে প্রবেশ করে। আধের প্রচণ্ড গাম্ভীর্যের সাথে ডেস্কে থাকা একগাদা ফাইল চেক করছে। একই সাথে কিছুক্ষণ পরপর হাসি কাতরি দিয়ে চলছে, যা দেখে কৃতিকার কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে বেশ উদ্বিগ্নতার সহিত তার দিকে এগিয়ে যায়। এদিকে মাথা উঁচিয়ে চোখের সামনে কৃতিকাকে দেখতেই আধিরের গম্ভীর্যতা আরও বেশি দৃঢ় হয় এবং কৃতিকাকে অবাক করে দিয়ে সে আচমকা জোর গলায় ডেকে ওঠে, অনিক, অনিক। তার কাণ্ডে কৃতিকা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে রুমের বাহিরে হতে অনেক তথা সেই গার্ড এসে ভেতরে প্রবেশ করে। আচমকা আধিরের এমন রাগান্বিত রূপে সে বেশ ঘাবড়ে যায়। স্যার, কিছু কি হয়েছে? তোমাকে আমি কি বলেছিলাম? আমার পারমিশন ছাড়া যেন কেউ না আসে। তাহলে উনি এলেন কিভাবে? কৃতিকা ভ্রুকুচকে আধিরকে দেখছে। হঠাৎ এমন রুক্ষ ব্যবহার। অন্যদিকে গার্ড দ্রুততার স্বরে বলে ওঠে, কিন্তু স্যার, উনি তো বলল সে আপনার পিএ। পিএ হয়েছে তো কি হয়েছে? আমি এখানে আসার পারমিশন কাউকে দিয়েছি। আধিরের এই বলে তীক্ষ্ণ দৃষ্টিতে গার্ডের দিকে চেয়ে রইল, তবে একটিবারের জন্য কৃতিকার দিকে ফিরে তাকালো না। অন্যদিকে গার্ড আধিরের শান্ত গাম্ভীর্য উপলব্ধি করে দ্রুত কৃতিকার উদ্দেশ্যে আওড়ায়, ম্যাডাম, আপনি প্লিজ আসেন। না হয় তার কথা শেষ হওয়ার পূর্বে কৃতিকা এক পলক আধিরকে দেখে নিয়ে তৎক্ষণাৎ দৃঢ় পায়ে রুম হতে বেরিয়ে পড়ল। মেজাজ তার সত্যি বিগড়ে গিয়েছে। সে রুম হতে বের হতেই নজরে এলো দূরে দাঁড়িয়ে থাকা যারাকে। মেয়েটা বেশ উৎসুক দৃষ্টিতে দূর হতে তাকে তাকিয়ে তাকিয়ে দেখছে। কৃতিকা বিষয়টা পাত্তা না দিয়ে আধিরের পাশে কেবিনে তথা পিএর জন্য সুনির্দিষ্ট রুমে গিয়ে নিজের কাজে লেগে পড়ে। মেজাজ তার নিজেরও বেশ খারাপ হলো। মুখ ফিরিয়ে পাশে তাকিয়ে গ্লাসের দেয়ালের ওপাশে দৃশ্যমান আধিরকে এক পলক দেখে নেয়। পরক্ষণে প্রচণ্ড আক্রোশ আওড়ায় বজ্জাত খারস একটা, জানি ফোন সাইলেন্ট মোডে রাখাটা আমার দোষ ছিল, কিন্তু ওনার তো বোঝা উচিত আমার পরিস্থিতিটা কী ছিল। আমি কি গতকাল ওসবের হুঁশেছিলাম? আর নাই বা বুঝুক, অন্তত আমাকে কথা বলার সুযোগ তো দিত। কৃতিকা এই বলে মুখ ফিরিয়ে ফাইলের কাজে মনোযোগী হয়। অন্যদিকে আধির ঠিক তার পরপরই আচমকা নজর সরিয়ে তিতিকাকে আর চোখে দেখে। পরক্ষণে চাপা সরে তাচ্ছিল্যের সহিত আওড়াতে লাগলো, বিয়ের জন্য ছুটে চাই,
হ্যাঁ, আমিও একটা ডাফার, কি না কি ভেবে বসেছিলাম। আমার বোঝা উচিত ছিল আমি স্বপ্নের দুনিয়ায় ভাসছি। এই বলতে না বলতেই আধের আচমকা কেসে ওঠে। মাথাটা বেশ ঝিমঝিম করছে। গতকাল ভরা বাজারে বৃষ্টিতে একটানা ভিজে তার বেহাল দশা হয়েছে। যদিও সেই ঘটনার পর আরও 10 মিনিটের মতো সে বৃষ্টিতে দাঁড়িয়ে ভেজার পর গাড়িতে চড়ে বাড়ি ফিরে এসেছে, কিন্তু এতে যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। এমনিতেই তার বৃষ্টিতে ভেজা নিম্নতম অভ্যাস নেই। হালকা বৃষ্টির পানিতে তার অবস্থা খারাপ হয়ে যায়। অথচ সে গতকাল যা করেছে, না জানি আগামীতে তার অবস্থার কী দশা হয়। সেদিনের মতো অফিস শেষ করে তিতিকা ইয়েশকে পড়াতে যায়, অতঃপর সোজা নিজের বাড়িতে চলে যায়। আমিনের মন মেজাজ খুব একটা ভালো না। সে খুশিও হতে পারছে না, আবার দুঃখ বিলাসীও হতে পারছে না। অদ্ভুত এক দোটানায় পড়ে গিয়েছে। সে একই সাথে ঢাকা ছেড়ে বাড়ি ফেরারও সিদ্ধান্ত নিয়েছে, আর একটা দিন এখানে থেকে এরপর চলে যাবে। যে উদ্দেশ্যে সে এসেছিল তা তো আর পূরণ হলো না। অন্যদিকে তৃতিকাও আর আধিরকে ফোন করলো না। অফিসে যে ভাবটা দেখিয়েছে, এরপর আর সেদে ফোন করার তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তার এই মনোবল কিছুক্ষণ বাদেই ভেঙে যায়। আমিনা ঘুমিয়ে গেলে প্রায় অনেকটা রাত করেই সে এক প্রকার লুকিয়ে আচমকা আধিরকে ফোন করে বসে। উদ্দেশ্য তার আধিরের শরীর স্বাস্থ্য এখন কেমন আছে শুধু এইটুকু জানা। কিন্তু আধির ফোন ধরল না। প্রথমবারে তৃতিকা ভাবলো হয়তো ঘুমিয়ে গিয়েছে। এই ভাবনায় সে ঘুমিয়ে নিয়ে ধরেও আচমকা আবার ফোন করলো। এবার তৃতিকাকে চমকে দিয়ে আধির ফোনটা কেটে দিল। নিমিষে তৃতিকার চোখ মুখ কুচকে যায়। সারা শরীরে রাগ তীর করে বেড়ে ওঠে। দাঁতে দাঁত পিষে সে চাপা স্বরে আমরায় খাটাস, বজ্জাত, খারুস, আমার কল কেটে দিল, শেষ করে ফেলবো আমি। এভাবে রাতটা কোনো মতে পেরিয়ে যায়। তৃতিকাও ভেবে নেয় এই খারুসের আশেপাশে আর ভিড়বে না। এই ভাবনায় ভার্সিটি শেষে সে চুপচাপ অফিসে যায়। আজ আর সেদেহ আধিরের কেবিনে যাবে না। কিন্তু পরক্ষণে সে নিজেই অবাক হলো এটা শুনে যে আধির নাকি আজ অফিসেই আসেনি। অতঃপর রফিক সাহেবের সাথে দেখা হওয়ার পর সে বলল রায়ান স্যার অসুস্থ, হয়তো অনেক বেশি, নয়তো তার মতো মানুষ এত সহজে অফিস বাদ দিয়ে ঘরে বসে থাকবে না। রফিক সাহেবের কথায় তৃতিকা একটুও তো আন্দাজ করে নেয় যে আধির সত্যিই অনেক অসুস্থ, কিন্তু সে তো তার ফোনটাও তুলছে না। কথা বলতে না পারলে জানবে কি করে তার বর্তমান অবস্থা কি? যে মানুষটা তার জন্য এত কিছু করলো, মানবতার খাতিরেও তো তার জন্য কিছু করা উচিত। তৃতিকা ভারী শ্বাস ফেলে, নিজের কাজে মনোযোগী হওয়ার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। কোনোভাবেই কাজে মন লাগাতে পারছে না। ঘুরিয়ে ফিরে সে আধিরের চিন্তায় মাথায় এসে ঘুরপাক খাচ্ছে। বারংবার এদিক ওদিক নজর ফিরিয়ে আধিরের কেবিনের দিকে তাকাচ্ছে, অথচ গম্ভীর মুখ খারুষ্টর কোনো দেখা নেই। তৃতিকা বেশ বিরক্ত হয়। অফিস টাইম শেষ হবার আগেই সে অফিস হতে বেরিয়ে এলো। একে তো বাড়িতে তার কাকিমা আছে, অন্যদিকে আবার ইয়াসের কাছেও যেতে হবে, কিন্তু তার মন তো চাইছে অন্য কিছু। আধিরের বাড়ির পথ সে পুরোপুরি না চিনলেও হয়তো খোঁজখবর নিয়ে বাসা অবধি পৌঁছে যাবে, কিন্তু কথা তো তা নয়। একা একা আধিরকে না জানিয়ে তার বাসা অবধি যাওয়াটা কি ঠিক হবে? এত সব দ্বিধাদ্বন্দ্ব নিয়েই তৃতিকা অফিস হতে শুধু ইয়াসকে পড়াতে এসেছে, কিন্তু এখানে এসে যেন পড়ল আরেক ভেজালে। ঈশানী বাড়িতে নেই, সে তার প্রয়োজনে বাড়ির বাহিরে গিয়েছে। তবে ইয়াস আর হাফসা বেগম বাড়িতেই রয়েছে। কিন্তু এই সুযোগে ইয়াস শুরু করেছে এক নতুন বাহানা। সে আজ পড়বে না, কারণ সে তার মামুর কাছে যাবে। অনেকদিন হলো তার সাথে দেখা না হয় ইয়াসের মন বেশ খারাপ। হাফসা বেগম সহ তৃতিকা বুঝিয়েও তাকে মানাতে পারল না। কথা তার একটাই, সে তার মামুর কাছে যাবে। বারবার চেঁচিয়ে সারা বাড়ি দৌড়াদৌড়ি করে বলতে লাগলো, আমার বাড়ির কাছে না নিয়ে গেলে আমি একটুও পড়বো না। এদিকে হাফসা বেগম পড়ল মহাবিপত্তিতে। ঈশানী যদি এসে শোনে ইয়াস আজ পড়েনি, তাহলে সে এসে আবার নতুন কাহিনী করবে। আবার ইয়াসকে আধিরের কাছে নিয়ে যাওয়ার মতোও তো কেউ নেই। এমন পরিস্থিতিতে সে করবেটা কি? এর মধ্যে আচমকা তৃতিকা ইয়াসকে আশ্বস্ত করে বলল, আমি তোমার মামুর কাছে নিয়ে যাব, কিন্তু আগে তোমার সব পড়া শেষ করতে হবে। তৃতিকার এই একটা কথাতে ইয়াস খুশিতে গদগদ হয়ে ওঠে। তৃতিকার কথা মতো সে আজ বেশ মনোযোগ দিয়ে পড়া শেষ করে, কিন্তু পড়া শেষ হতেই তৃতিকা পুনরায় একই ঝামেলায় আটকে যায়। তৃতিকা ভেবেছিল ইয়াস পড়ানোর মাঝেই বিষয়টা ভুলে যাবে, কিন্তু তার না হয়ে সে উল্টো তৃতিকার উদ্দেশ্যে বলতে লাগলো, তুমি মোটেও বগুড়ার দইয়ের মতো মিষ্টি না। তুমি মিথ্যে বলেছ আমায়। তোমার মতো মিসের কাছে আমি পড়বই না। আমার স্কুলের মিস বলেছিল, যারা মিথ্যা বলে তারা কখনোই ভালো হয় না। এই বলে সে আবারও চেঁচামেচি শুরু করে দেয়। অন্যদিকে তৃতিকা নিজেও বুঝতে পারে না এই ছেলের সে কী করবে। মনে মনে সে বিরক্তি নিয়ে বলে ওঠে, যেমন মামা তেমন তার ভাগ্নে, দুটোই ঘাড়তেরা বাদর। এদিকে পরিস্থিতি বেগতিক দেখে হাফসা বেগম আচমকা তৃতিকার উদ্দেশ্য হলো, মা, জানি না বলাটা ঠিক হবে কি না, তুমি ওকে ওর মামার বাড়িতে গিয়ে রেখে আসতে পারবে? সম্ভব হলে আমিই যেতাম, কিন্তু
কৃতিকা শুরুতে এই প্রস্তাব বেশ চমকে গেলেও পরক্ষণেই ভাবলো এটাই সুযোগ। ওই খারসটার সাথে ফোনে তো কথা বলতে পারছে না, এবার না হয় ইয়াসের বাহানায় সামনাসামনি গিয়ে কথা বলে আসবে। যদিও সন্ধ্যা হয়ে এসেছে, কিন্তু এই সুযোগ মোটেও হাতছাড়া করা যাবে না। এই ভাবনায় কৃতিকা সহজেই হাফসার কথায় রাজি হলো। তবে সে হাফসা বেগমের সাথে কথা বলে এইটুকু বুঝলো যে তারা আধির অসুস্থতার ব্যাপারে হয়তো কিছুই জানে না। কৃতিকার কাছে এই ব্যাপারটা অদ্ভুত লাগে। পরিবার থাকার পরেও আধির আলাদা থাকে। যদিও আধির বলেছে তার একা থাকতেই ভালো লাগে, কিন্তু তবুও যেন কেমন ধোঁয়াশা ছড়িয়ে আছে এই ব্যাপারটায়। কৃতিকা এসব ভাবনা চিন্তা রেখে ইয়াসকে নিয়ে বেরিয়ে পড়ে। রাতের বেলা রিক্সা বা অন্য কিছুতে যাওয়াটা নিরাপদ হবে না দুজনের জন্য। এই ভাবনায় হাফসা তাদের জন্য চৌধুরী বাড়ির নিজস্ব গাড়ির ব্যবস্থা করে দেয়। অতঃপর ড্রাইভার নিয়ে তাদের দুজনের আধিরের ফ্ল্যাটের অবধি নিয়ে যায়। এরই মাঝে কৃতিকা তার কাকিমাকে ফোন করে জানিয়ে দেয় তার বাড়িতে ফিরতে কিছুটা দেরি হবে, তাই সে যেন দুশ্চিন্তা না করে। ঠিক সন্ধ্যা রাতে এসে তারা দুজন নির্দিষ্ট গন্তব্যে এসে পৌঁছায়, কিন্তু নিচে দাঁড়িয়ে থাকা গার্ড প্রথম বাধা হয়ে দাঁড়ায়। তাদের দুজনের পরিচয় জানতে চাইলে ইয়াস আচমকা বলে ওঠে, আধির মামাকে গিয়ে বলুন আমরা এসেছি। মধ্যবয়স্ক গার্ড কিছুটা কপাল কুঁচকে বলে, কিন্তু আপনারা আধির সালের কি হন তা তো বলবেন। কৃতিকা এবার কিছু বলতে নেবে তার আগেই আবার ইয়াস আবারও বলে ওঠে, আমি মামুর ভাগ্নে এবং ভাতিজা, দুটোই হই। ইয়াসের কথায় গার্ড আশ্বস্ত হয় এবং সে সোজা আধিরকে ফোন করে বলে, স্যার দুজন এসেছে আপনার সাথে দেখা করতে। গার্ডের কথার প্রত্যুত্তরে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, কারা এসেছে? গার্ড কৃতিকা আর ইয়াসকে অদ্ভুত নজরে এক পলকে দেখে নিয়ে বলল, আপনার ভাগ্নে ভাতিজি। ভাগ্নে অবধি ঠিক ছিল, কিন্তু ভাতিজিটাকে? কৃতিকা নিজেকে একবার দেখে নিয়ে কেসে উঠল। অন্যদিকে আধিরও কপাল কুচকে ভাবতে লাগলো, গার্ড এসব কি বলছে। পরক্ষণে কিচেনে ভেবে নিয়ে বিরক্ত ভঙ্গিতে মনে মনে আওড়ায়, ঈশানীকে ভাতিজি বানিয়ে দিয়েছে, জাফর একটা। কিন্তু মুখে সে বলল, ঠিক আছে ভেতরে আসতে দাও। এদিকে ভেতরে যাবার পারমিশন পেয়ে ইয়াস বেশ খুশি হলো। কৃতিকা আড়ালে মুখ ভেঙচিয়ে আওড়ায়, যত সব ঢং। গার্ডের ফোন ধরতে 2 সেকেন্ড সময় লাগে না, আর এদিকে আমি যে ফোন করতে করতে পাগল হয়ে যাচ্ছি, তবু উনি ফোন ধরেন না। কলিং বেল বেজে উঠতেই আধির তৎক্ষণাৎ দরজা খুলে বেরিয়ে এলো। পরনে ট্রাউজার আর কালো রঙের হুডি, হাতে একটা রুমাল, চোখ মুখ লাল হয়ে রয়েছে। বারংবার হাঁচি দিতে দিতে ফর্সা নাকটাও কেমন লালচে হয়ে উঠেছেন, চুলগুলোও বেশ এলোমেলো। নিজের সম্মুখে ইয়াসকে দেখে আধির বিস্তৃত হাসলো। নিজে অসুস্থ বিধায় হুট করেই আর তাকে বরাবরের মতো কোলে তুলে নেওয়া হলো না, বরং সে ইয়াসের উদ্দেশ্য বলে, বাড়ি তুমি যেখানে আসবে তা আমায় আগে বলনি কেন? আর কেমন আছো তুমি? ইয়েস মামু, আমি তো অনেক ভালো আছি, কিন্তু তুমি কি অসুস্থ? তোমায় এমন দেখাচ্ছে কেন? আধির জোরপূর্বক হাসার চেষ্টা করে। বাসার ভেতর দিকে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে ওড়ায়। ওই একটু বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গিয়েছে। বাই দা ওয়ে, তোমার মাম্মাম কোথায়? মাম্মাম তো আসেনি। আধির এক প্রকার চমকে পিছনে ফিরে তাকায়। ইয়াসকে সন্দিহান দৃষ্টিতে চেয়ে দেখে বলল, ঈশানী আসেনি, তাহলে তুমি কার সাথে এসেছো? আধিরের কথা শেষ হতে না হতেই দরজার পাশ হতে আচমকা কৃতিকা বেরিয়ে আসে। আধিরকে এক প্রকার চমকে দিয়ে বলে ওঠে, আমার সাথে? আধির কৃতিকার মুখশ্রীর দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে ইয়াসও বিস্তৃত হেসে বলে, ওই তো মিস তেতকা, মিস রসগোল্লার সাথে। ইয়াসের কথায় আধির নিরুত্তর থেকে কৃতিকার উদ্দেশ্যে বলল, আপনি এখানে? কৃতিকা নিজেকে স্বাভাবিক রেখে বিস্তৃত হেসে টানা স্বরে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন স্যার?